Assalamualaikum. Welcome to our online class, Ispani High School. You know everybody, I am Selina ma'am. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঘরেই থাকছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমাদের যে করোনা ভাইরাস প্যান্ডামিক এটা কিন্তু এখনও চলছে। তোমরা ভেবো না যে ভাইরাসটি দুর্বল হয়ে গেছে, এটি আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। তাই তোমরা আপাতত ঘরেই থাকবে এবং ঘরে বসে পড়ালেখা করবে, হোমওয়ার্ক করবে। ক্লাস 10 সাবজেক্ট বায়োলজি, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের শর্ট সিলেবাস অনুযায়ী আজকে হচ্ছে বায়োলজি ক্লাস। দেখতে পাচ্ছ ডেট, তোমরা বোর্ডে অবশ্যই তোমরা সবাই আশা করি আমি যতক্ষণ ক্লাসটি করাবো মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। এবং ক্লাস যেহেতু সবাই নিশ্চয়ই খাতা কলম বই এগুলো নিয়ে বসে পড়েছো। আমাদের অধ্যায় হচ্ছে দ্বিতীয়, জীবকোষ ও টিস্যু। ঠিক আছে, তাহলে এখন দেখো আলোচনার বিষয় উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুসমূহ। তার আগে আমি একটু পেছনের ক্লাসের কথাগুলো একটু বলে নিই। আশা করি তোমরা সেই পড়াগুলো কমপ্লিট করে ফেলেছো। এর আগের ক্লাসে তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, আশা করি সেই হোমওয়ার্কগুলো তোমরা করে ফেলেছো। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাদের ক্লাসগুলো দেখছো এবং পড়াগুলো রেডি করছো। ঠিক আছে, এখন দেখো জীবকোষ ও টিস্যু আলোচনার বিষয়বস্তুটা আমি একটু বলে দিচ্ছি। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুসমূহ, এর আগে ক্লাসের নামগুলো আমি বলেছিলাম, আর আজকে আমরা ডিটেলস আলোচনা করব। দেখো কোষ প্রাচীর, সেল ওয়াল, এটার রাসায়নিক গঠনটা তোমরা ভালো করে পড়বে এবং প্রস্থচ্ছেদ লম্বচ্ছেদ, অর্থাৎ যে প্রস্থচ্ছেদের চিত্র লম্বচ্ছেদের চিত্র। এখন প্রস্থচ্ছেদ কি? ধরো এই যে আমি আঙুলটা ধরলাম, এখানে যদি তোমাকে বলা হয় এখন প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদটা এভাবে হবে, অর্থাৎ এই মাথা থেকে এভাবে একটা গোল রাউন্ড হবে, শেপ রাউন্ড শেপ হবে, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। আর লম্বচ্ছেদ হয় তাহলে এভাবে করে কাটতে হবে, সেটা হচ্ছে লম্বচ্ছেদ, অর্থাৎ লম্বভাবে। এর দৈর্ঘ্য বরাবর যে কাটটা বা কেটে পরীক্ষা করা হয় সেটাকে বলা হয় দৈর্ঘ্যচ্ছেদ। আর যেটা প্রস্থ বরাবর কাটা হয়, অর্থাৎ এভাবে করে কাটা হয়, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদ। তোমরা চিত্রগুলো দেখতে পাচ্ছ এবং এখানে কিছু নামও রয়েছে, সে নামগুলো আমি পরে লিখছি। আপাতত তোমরা এই যে কথাগুলো আমি বলছি সেগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথমেই রয়েছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুসমূহ, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি। এখন কোষ প্রাচীর অর্থাৎ প্রথম যে আলোচনা সেটা হচ্ছে কোষ প্রাচীর। তার আগে তোমাদের জানতে হবে তোমাদের যে বই সেই পেজের পৃষ্ঠা 21-এ চলে যাও। পৃষ্ঠা 21, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা একটু ইরেজ করে দিচ্ছি। যেহেতু কোষ প্রাচীর, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, প্রশ্নটা কি হবে? কোষ প্রাচীরের রাসায়নিক গঠন আলোচনা করো। প্রথম প্রশ্ন, তোমরা সবাই খাতা এটি তুলো। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। এখন রাসায়নিক গঠন মানে কি? রাসায়নিক গঠন মানে হচ্ছে যে রাসায়নিক কি উপাদান নিয়ে এই কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়াল গঠিত, সেই যে রাসায়নিক দ্রব্যগুলো রয়েছে সেগুলোর নাম জানা এবং সেগুলো বিষয়ে আলোচনা করা। তাহলে রাসায়নিক পদার্থ কি রয়েছে? কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি, অর্থাৎ কী দিয়ে তাহলে তোমরা পাচ্ছ? মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। এখন প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এখান থেকে আরেকটি ইনফরমেশন তোমরা পেলে, অর্থাৎ প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, তাহলে কোথায় থাকছে? উদ্ভিদ কোষে, বাস্তবে উদ্ভিদ কোষে। ওকে, কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা হচ্ছে বেশ জটিল। তাহলে কি কোষ প্রাচীরের এতে কি থাকে? সেলুলোজ, আমি একটু লিখছি সেলুলোজ। উত্তরটা কী হবে? রাসায়নিক গঠন। কোষ প্রাচীরের, এখানে বোর্ডে এটা ইরেজ করে দিই, হ্যাঁ প্রস্থচ্ছেদটা থাক, তাহলে রাসায়নিক গঠন। তোমরা উত্তরগুলো গুছিয়ে লিখবে। রাসায়নিক গঠন এটা একটি জটিল প্রক্রিয়া। তাহলে প্রথমে কি থাকছে? এতে সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ, লিগোনিন, প্যাকটিন, সুবেরিন। তাহলে লিগোনিন,
লিগনিন, প্যাকটিন, তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, আর কি থাকছে সুবেরিন। আমি প্রথমে বলে নিয়েছি এর রাসায়নিক গঠনটি একটু জটিল, সেক্ষেত্রে দেখো নামগুলো একটু কী ধরনের, তারপরেও তোমাকে এটি আয়ত্তে নিয়ে আসতে হবে এবং বারবার লিখতে হবে। তাহলে রাসায়নিক গঠনে আমরা কী কী পাচ্ছি, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, প্যাকটিন, সুবেরিন ইত্যাদি। ঠিক আছে, এগুলোর নামগুলো বানানগুলো ভালো করে শিখবে এবং খাতায় লিখবে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কী কী থাকছে, আবার প্রোটিন, লিপিড আর হচ্ছে কি পলিস্যাকারাইড। আবার কোষ প্রাচীর যে অর্থাৎ ছত্রাকের যে কোষ প্রাচীর ওখানে রয়েছে আবার কাইটিন। তাহলে এগুলো ভাগ ভাগ করে তোমরা লিখবে কী কী হলো রাসায়নিক গঠনে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। আর আরেকটা কথা আমি কি বললাম, ব্যাকটেরিয়ার আবার কি থাকছে, লিপিড, প্রোটিন আর হচ্ছে পলিস্যাকারাইড। লিপিড, প্রোটিন, পলিস্যাকারাইড আমার সঙ্গে সঙ্গে বললেও হয়তো তোমাদের নামগুলো মুখস্থ হয়ে যাবে। আর ছত্রাকের কি থাকছে, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। অর্থাৎ কি দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ারটা আলাদা করে লিখো, ছত্রাকেরটা আলাদা করে লিখো। ছত্রাকের হচ্ছে কাইটিন নামক রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। আচ্ছা, পরের কথাটা দেখো, প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট, এক স্তর মানে একটি স্তর দিয়ে গঠিত। এখন পরে মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি করে। তাহলে এই কথাগুলো কিন্তু তোমাদের বুক পেজ যে পৃষ্ঠা 21 ওখানে তোমরা গঠনটি পাবে, সেখান থেকে গঠনটি নোট আকারে খাতায় লিখে ফেলবে এবং পরবর্তীতে সেটি আয়ত্তে আনার চেষ্টা করবে। ঠিক আছে, এখন দেখো এটার প্রস্থচ্ছেদে কী কী রয়েছে, আমি এতটুকু বুঝতে পারি, আশা করি এই যে হ্যাঁ তোমরা লিখে নিয়েছো। এখন দেখো প্রস্থচ্ছেদে কী কী রয়েছে, প্রস্থচ্ছেদে রয়েছে প্রথমত রয়েছে হচ্ছে মধ্য পর্দা। এই যে এখানে যে খালি জায়গাটা আছে, খালি জায়গাটা দেখো, এই যে এখানে যে খালি জায়গাটা, এটাকে বলা হয় মধ্য পর্দা। মধ্য পর্দা, তাহলে আমরা 1 নম্বরে লিখছি মধ্য পর্দা। এরপর দেখো প্রাথমিক প্রাচীর, এখানে একটা প্রাচীর তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রাচীরটা, এটাকে আমরা একটু গাঢ় কালি দিয়ে ভরাট করে দিচ্ছি। প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর বলা হয়, প্রাথমিক প্রাচীর। আচ্ছা, তারপরে 2 নম্বরে এখানে লিখে দাও প্রাথমিক প্রাচীর। এরপরে রয়েছে বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, মানে 3টা স্তর। স্তরগুলো আমরা কিভাবে ভাগ করব, এখানে আমরা একটু লিখে দেখাচ্ছি। বহিস্তর মানে বাইরের যে স্তর সেটা হচ্ছে বহিস্তর, এরপরে রয়েছে অন্তঃস্তর, বহিস্তর, মধ্যস্তর। মধ্য মানে মাঝখানের যে স্তর তাকে বলা হয় মধ্যস্তর, এবং শেষে একদম 5 নম্বরে যেটি রয়েছে তাকে বলা হচ্ছে অন্তঃস্তর, অর্থাৎ ভিতরে। অন্ত মানে হচ্ছে ভেতরে, অন্তঃস্তর। তোমরা নাম অনুযায়ী অর্থগুলো বোঝার চেষ্টা করবে। যেমন বহি মানে হচ্ছে বাহির, মধ্য মাঝখানে, মানে বহি এবং অন্তর যে মাঝখানে সেটা হচ্ছে বহিস্তর, এবং অন্তঃস্তর হচ্ছে একদম ভিতরে। এবার চিত্রে যাই, চিত্রে দেখো এই যে এখানে একটি তোমরা গহ্বরের মতো একটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অন্ত অর্থাৎ ভিতরে, অন্তঃস্তর। এরপরে দেখো চিত্রটি ভালো করে খেয়াল করো, অন্তঃস্তর। এরপরে রয়েছে এই যে সাদা হালকা ফাঁকা জায়গা, এখানে কিছু ডট ডট দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে মধ্যস্তর, মধ্যস্তর। এবং একদম যে বাহিরের এই যে এখানের অংশগুলো, এই অংশগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে বহিস্তর। অর্থাৎ তাহলে অন্ত, মধ্য আর হচ্ছে বহি, এর মধ্যে তোমাদের কনফিউশন যদি থেকে থাকে আশা করি ক্লিয়ার হয়ে গেছো।
3টা স্তর রয়েছে। তাহলে আমরা লম্বচ্ছেদের মধ্যে কী কী পেলাম? মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর, বহিস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। ঠিক আছে, এবং প্রস্থচ্ছেদ কীভাবে হয় সেটাও আমি তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন এটাকে আমরা ইরেজ করে দিচ্ছি। আমাদের যে পরবর্তী আলোচনা সেটি হচ্ছে লম্বচ্ছেদ। এখন লম্বচ্ছেদ আমরা চিত্র এখানে এঁকে রেখেছি, দেখো। লম্বচ্ছেদ মানে যার দৈর্ঘ্য বরাবর কাটা হয়, এটাকে বলা হয় লম্বচ্ছেদ। লম্বচ্ছেদ। এখন লম্বচ্ছেদে তুমি কি পাবে? মধ্য পর্দা, মাঝখানে যে পর্দাটি রয়েছে তাকে বলা হয় মধ্য পর্দা, এবং যে অন্যান্যগুলো একটি সেল, প্রাথমিক ওয়াল, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাইমারি সেল, প্রাথমিক প্রাচীর। তোমরা চিত্রটি লক্ষ্য করো, এখানে একটু খালি জায়গা রয়েছে এবং এখানে ঘন কিছু ডট রয়েছে এবং হালকা কিছু ডট রয়েছে, অর্থাৎ এক একটি স্তরকে এভাবে প্রকাশ করা যায়। তাহলে তোমরা বইয়ের পৃষ্ঠা 21 এখানে চিত্রটি ভালোভাবে দেওয়া আছে, সেটি আঁকা শিখবে এবং এর বর্ণনাগুলো দেওয়া শিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। প্রোটোপ্লাজম। এখন প্রোটোপ্লাজম কি, এটা আমাকে আগে জানতে হবে। প্রোটোপ্লাজম কি? যখনই আমরা যে বিষয়টি পড়ব সেই জিনিসটা কি, এটা আগে ভালো করে সংজ্ঞাটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের সংজ্ঞা হচ্ছে প্রোটোপ্লাজমের সংজ্ঞা হচ্ছে কোষের ভিতরে যে অর্ধ স্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। এটি আমি আর এখানে লিখলাম না, কারণ তোমাদের বইতে সংজ্ঞাটি খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমাদের বুক পৃষ্ঠা হচ্ছে 21, তোমরা ওখানে গেলে ভালো করে সংজ্ঞাটি পাবে। তারপর আমি আরেকবার একটু বলে দিচ্ছি। কোষের ভিতরে যে অর্ধ স্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে, তাহলে অর্থাৎ পুরোটা লিকুইড নয়। জেলি তো তোমরা চেনো, এটা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, দেখো, কিন্তু সেই অনুযায়ী তাহলে এটা থকথকে, পুরোপুরি লিকুইডও হবে না, একদম শক্তও হবে না, মানে থকথকে জেলির ন্যায় বস্তু থাকে, তাকে প্রোটোপ্লাজম বলে। এখন কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষ ঝিল্লি নিজেও একটা প্রোটোপ্লাজমের অংশ। কোষ ঝিল্লি ছাড়া এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। ঠিক আছে, কি কি আছে? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। আমরা তাহলে পরের যে ধাপ যা আলোচনা সেটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি তোমরা এর আগে যখন পরীক্ষা দিয়েছো তখন এই ধরনের প্রশ্নগুলো তোমাদের ছিল যে কোষ ঝিল্লি কাকে বলে, তারপর হচ্ছে প্রোটোপ্লাজম কাকে বলে। প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা আমি বলেছি। এবার আসো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি তোমরা বুক পেজে যে 122 পেজ, ওখানে গেলে পাবে কোষ ঝিল্লি। তাহলে সংজ্ঞাটা জেনে নাও, কোষ ঝিল্লি কাকে বলে। প্রোটোপ্লাজমের বাইরে দেখো, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। যেটা প্রোটোপ্লাজমের বাইরে, অর্থাৎ প্রোটোপ্লাজমের পরের যে অংশটা সেটাই হচ্ছে কোষ ঝিল্লি। প্রোটোপ্লাজমের বাইরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বলে। আচ্ছা, কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। কোষ ঝিল্লির আরেকটি নাম হচ্ছে প্লাজমা লেমা। অনেক সময় দেখা যায় প্রশ্নে কোষ ঝিল্লি না এসে হয়তো আসলো প্লাজমা লেমা কি এক কথার উত্তরে, অথবা প্লাজমা লেমা কাকে বলে। তাহলে ভয় পাওয়ার কিছু নেই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি কোষ ঝিল্লি ভালো করে পড়ে থাকো তাহলে প্লাজমা লেমা কি সেটার আনসারও দিতে পারবে। প্রোটোপ্লাজমের বাইরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলে। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। দেখো, অনেক ক্ষেত্রেই তোমরা দেখো, অনেক কোশ্চেনে আমি দেখেছি যে থাকে মাইক্রোভিলাই কি। আসলে মাইক্রোভিলাইটা হচ্ছে যে আঙ্গুলের ন্যায়, এখানে একটা চিত্র দেখো, সংজ্ঞাটা আমি মুছে দিই, চিত্রটা দেখো। মাইক্রোভিলাই, এই প্রশ্নটা অনেক সময় আসে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এক কথা উত্তরে আসে। মাইক্রোভিলাই, সবাই চিত্রটি ভালো করে খেয়াল করো।
এরকম আঙ্গুলের ন্যায় ভাঁজ, দেখতে কিছুটা হাতের আঙ্গুলের মতো। 1 2 3 4 5 6। এই যে আঙ্গুলের ন্যায় ভাঁজগুলো, এখানে আবার দুটো নালি রয়েছে, নালিগুলো দেখো, নালি রয়েছে। এই যে আঙ্গুলের ন্যায় ভাঁজগুলো, এগুলোকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। যখন সংজ্ঞাটি আসবে যে মাইক্রোভিলাই কি, তোমরা সংজ্ঞা লেখার সাথে সাথে পাশাপাশি এই চিত্রটি এঁকে দিবে। এগুলোকে বলা হচ্ছে আন্তঃকোষীয় স্থান। এগুলো এই যে ফাঁকা জায়গা, এগুলোকে বলা হয় আন্তঃকোষীয় স্থান। আর উপরে যে আঙ্গুলের ন্যায় ভাঁজগুলো, এই ভাঁজগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। এগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। যখন তোমাদের সংজ্ঞাটা চাওয়া হবে, সংজ্ঞার পাশাপাশি তোমরা চিত্রটা এঁকে দিলে তোমার উত্তরটি খুব সুন্দর হয় এবং ভালো নম্বর পেতে পারো। এখন দেখো বাকি কথাগুলো খেয়াল করো। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এর কাজটিও তোমরা পাশাপাশি জেনে দিলে। এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে, অর্থাৎ একটা কোষের সাথে আরেকটা কোষ যাতে মিক্স আপ হতে না পারে, সে যে কাজটা করে সেটা হচ্ছে এই কোষঝিল্লির কাজ, পরস্পর থেকে আলাদা রাখে। এরপরে আসো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে আবার 2 ধরনের। তার আগে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কী সেই বিষয়ে একটু ধারণা নিতে হবে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে জেলির মতো বস্তু থেকে যায়, সেটিই হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে, অর্থাৎ যে অঙ্গ নিয়ে সাইটোপ্লাজম গঠিত সেগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আবার 2 রকমভাবে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে ঝিল্লি যুক্ত, অপরটি হচ্ছে ঝিল্লি বিহীন। অর্থাৎ আমরা যখন এটা পড়তে যাব, দুটো বিষয় আমাদের আলাদা করে নিতে হবে, যেগুলো ঝিল্লি যুক্ত কিছু অঙ্গাণু আর কিছু রয়েছে ঝিল্লি বিহীন। আবার এই অঙ্গাণুগুলো হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আজকে আমরা যেটা ঝিল্লিযুক্ত, অর্থাৎ ঝিল্লিযুক্ত হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত, তারপরেও আমি আবার একটু পড়িয়ে দিচ্ছি, একটু জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়ার চিত্রটা দেখো। এই ধরনের বইয়ে আরও সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এখান থেকে হেল্প নিয়ে বাকিটুকু করবে। এভাবে ভাঁজ হয়ে অংশ থাকে কিছু। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঝিল্লিযুক্ত অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া। দেখো এর কি অংশ নিয়ে গঠিত। এই যে বাইরের অংশটাকে বলা হয় ঝিল্লি, এবং এই ভাঁজ হওয়া যে অংশটা, যে ভাঁজ অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ক্রিস্টি। অক্সিজোম, এই যে গায়ে লেগে আছে এগুলোকে বলা হয় অক্সিজোম। নামগুলো ভালো মতো দেখবে, খেয়াল রাখবে। এবং ম্যাট্রিক্স, এই যে অঙ্গাণুটা, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। যখন মাইটোকন্ড্রিয়া পড়বে, এখানে কিছু বিষয় রয়েছে, বিষয়গুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। প্রথমে 1 নম্বরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি, এইটা অনেকভাবে আসে প্রশ্নটা তোমরা উত্তরটা ভালো করে দেওয়ার চেষ্টা করবে। এরপরে ধরো
কি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস। শক্তি উৎপাদন কেন্দ্র, তাহলে দেখো শক্তি উৎপাদন কেন্দ্র, উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস। পাওয়ার হাউস, তোমরা নাম থেকেই অর্থাৎ নিশ্চয়ই কিছু বোঝার চেষ্টা করছো যে পাওয়ার হাউস অর্থাৎ এখান থেকেই সমস্ত শক্তি উৎপন্ন হয়। এরপরে দেখো বর্ণনা। শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1898 সালে বিজ্ঞানী বেন্ডা আবিষ্কার করেন। এটি 2 স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দিয়ে গঠিত। 2 স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দিয়ে গঠিত। যে ঝিল্লিটি আমি এখানে শো করেছি, তোমরা দেখো চিত্রটি ভালো করে দেখো। ভেতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। ভেতরে যে স্তরটি রয়েছে সেটি কি হয়ে থাকে, ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজ হওয়া হয়ে থাকে এদের ক্রিস্টি বলে। এই ভাঁজ হওয়া যে অংশটা রয়েছে, এই যে ভাঁজ হওয়া যে অংশটা, এটাকে বলা হয় ক্রিস্টি। তারপর যে ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত সবৃন্তকর বৃত্তাকার বস্তু থাকে, এদেরকে বলা হয় অক্সিজোম। তাহলে নামগুলো খেয়াল করো ধাপে ধাপে। অক্সিজোম উৎসেচক সাজানো থাকে, উৎসেচকগুলো এনজাইম অর্থাৎ এনজাইমগুলো সাজানো থাকে। এরপরে আসো, মাইটোকন্ড্রিয়নের ভিতরে থাকে ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এই অঙ্গাণুগুলোর মধ্যেই সম্পন্ন হয়ে থাকে। আচ্ছা, তবে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপটাই হচ্ছে, এর প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তবে এটা এখানে ঘটে না, এখানে ক্রেবস চক্র ঘটে। এই ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয় বলে একে শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় এই যে সমস্ত শক্তি সেটা জীব তার বিভিন্ন কাজে খরচ করে থাকে, এখন যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা এখান থেকে প্রশ্ন তৈরি করো, তাহলে প্রশ্নটি কি হবে? প্রশ্নটি হবে মাইটোকন্ড্রিয়া কি বা একে শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় কেন, এটি চিত্রসহ বর্ণনা করো। আর যে বাকি চিত্রগুলো দেখলে এগুলো তোমরা বাসায় ভালোভাবে আয়ত্তে আনবে। তাহলে আজকে এই পর্যন্ত। এখন আমি তোমাদেরকে যে টপিকগুলো পড়ালাম এগুলোই তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এগুলো বাসায় খাতায় সুন্দর করে লিখবে এবং নিজে নিজে আবার পুনরায় না দেখে লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে এবং নিজেকে সেফ রাখবে, বাড়ির বড়দের বয়স্কদেরকে সেফ রাখবে, শিশুদের সেফ রাখবে এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করবে, দায়িত্বশীল আচরণ করবে। একজন শিক্ষার্থীর সামাজিক মূল্যবোধ রয়েছে, সামাজিক দায়িত্ব রয়েছে। তোমরা ঘর থেকে বের হবে না, সুষম খাবার খাবে, ভালো খাবার খাবে, পড়ালেখা করবে এবং জনসচেতনতা গড়ে তুলবে এবং অবশ্যই কোনো ধরনের কোনো গুজবে গান দিবে না। তোমরা যেটা সঠিক তথ্য সেটাই সবাইকে ফরওয়ার্ড করবে। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা মনে রাখবে, উই শ্যাল ওভারকাম। আমাদের যে সিচুয়েশন এটা থেকে আমরা একদিন অবশ্যই মুক্তি পাবো এবং তোমাদের সামনে আমরা ফেস টু ফেস ক্লাস করাতে পারবো, একসাথে কথা বলতে পারবো, প্রশ্ন করতে পারবো। এখন শুধু আমরাই বলে যাচ্ছি, বাট তোমরা কতটুকু বুঝতে পারছো সেটা আমরা বুঝতে পারছি না। বা তোমরা যদি কমেন্টস বক্সে কমেন্টস করো তাহলে নিশ্চয়ই আমরা সেটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই ঘরে থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।